আর সকাল সকাল এরকম হ্যান্ডসাম ড্যাশিং সেজে বসে আছেন তার বেলায় বুঝি আমার কিছু হয় না? জায়ান ঠোঁট কামড়ে হাসল, বলল, তোমার কিছু হয় বুঝি? হয়তো অনেক কিছু হয়। আরবির নাকে নাক ঘষল জায়ান, আদুরে কণ্ঠে বলল, তা কি হয় শুনি? আরবি মুখটা অন্যদিকে ঘুরিয়ে হাসল। একটা কথা আছে না, মেয়েরা তার অতি প্রিয় মানুষটার কাছে বড্ড আহ্লাদী হয়ে থাকে। আরবির ক্ষেত্রেও যেন কোনো ব্যতিক্রম হলো না। আরবি ফিসফিস করে বলল। আরবির কথা শুনে জায়ান প্রাপ্তির হাসি দিল, বলল, কংগ্রাচুলেশনস মিসেস শাখওয়াত, আপনি মিস্টার শাখওয়াতের প্রেমে পড়ে গিয়েছেন। এখন এখান থেকে আর নিস্তার নেই আপনার। আরবি জায়ানের চোখে চোখ রাখলো, বলল, নিস্তার পেতে চায় কে? আমি? সেটা তো দুঃস্বপ্নেও না। জায়ান হেসে ফেলল। তারপর আরবিকে ফট করে কোলে তুলে নিল। আরবি জায়ানকে শক্তভাবে জড়িয়ে ধরল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, আজ ম্যাডামের এই অধমের প্রতি এত ভালোবাসা দেখানো হচ্ছে যে? সব সময় তো আপনিই ভালোবাসেন, দু একদিন আমি ভালোবাসা দেখালে কি বড্ড ক্ষতি হবে? একদমই না, বরং আপনার এই ভালোবাসা তো আমি দিন রাত 24 ঘন্টাই পেতে চাই। আরবি ভেঙচি কেটে বলে। এর শখ কত! জায়ান সুযোগ বুঝে আরবি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, সরে এসে বলে, অনেক। আরবি জায়ান হঠাৎ চুমু খাওয়ায় একটু লজ্জা পেয়ে গিয়েছিল। পরক্ষণে জায়ানের কথা বলার ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। আর জায়ান তার কাঠগোলাপের সুসময়ী হাসিতে মত্ত হয়ে রইল। জায়ান দুষ্টু হাসল। মেয়েটাকে আজ অনেক বোল্ডনেস দেখাচ্ছে, এইবার না হয় একটু লজ্জা দেওয়া যাক। জায়ান আরবির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসাটা যেভাবে আজ দেখাচ্ছেন, সেভাবে যদি রাতে আমাদের একান্ত সময় এইভাবে একটু আদর করতেন এই অধমকে, তাহলে সে বড্ড খুশি হতো। সব সময় তো আমাকেই এগিয়ে আসতে হয়, খুব করে আদর করতে হয়। এইবার আর পারল না আরবি নিজের লজ্জা ধরে রাখতে। এই লোকের সাথে সে কখনোই পারবে না। সব সময় এমন একটা কথা বলবে যেটা শুনে আরবি লজ্জা না পেয়ে থাকতেই পারে না। আরবি লজ্জা পেয়ে জায়ানের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। ওভাবে থেকে জায়ানের পিঠে মৃদু আঘাত করে বলল, আপনার শুধু অসভ্য কথাবার্তা, দ্যাট ভাল লাগে না। জায়ান গা ছেড়ে হাসলো আরবির কাণ্ডে। পরপর গানের সুরে সুরে গাইল, অসভ্য হয়েছে আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। ছি, অশ্লীল গান। আর ওটা অভদ্র হবে, অসভ্য না। আমি তো তোমার জন্য অসভ্য, অভদ্র, আরো যা যা খুশি বলবে সব হয়ে যাবো ডার্লিং। ধুর, কি শুরু করলেন? থামেন তো, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। নামাজ পড়ার পর ঘুমোতে যাওয়ার সময় কি বলেছিলাম আপনাকে? সকাল 7টায় আমায় ডেকে দিতে। এখন কয়টা বাজে? 8টা বেজে 38 মিনিট। আপনার কারণে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সবাই কি ভাববে বলুন তো? মুখ ভোতা করে বলল আরবি। জায়ান আরবির ফুলো গালে চুমু খেল। আরবি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ফেলল। জায়ান চট করে আরবির ঠোঁটেও চুমু খেয়ে নিল। আরবি চটে গিয়ে বলে, উফ, কি শুরু করলেন? এখনো ব্রাশ করিনি, মুখ ধুইনি আমি। তো কি হয়েছে? আমার মুখে জীবাণু আছে না? ও, কিছু হবে না। বেশি জানেন আপনি। বড় কে এখানে, আমি না তুমি? আপনি। তাহলে বেশি জানবে কে? অবশ্যই আমি। আসছে আমার সব জানতা। এখন আমাকে নামান, আমি ফ্রেশ হব। জায়ান আরবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। আরবি জায়ানের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো। ব্ল্যাক স্যুট কোটে মারাত্মক সুন্দর লাগছে জায়ানকে। আরবি যেন চোখ ফেরাতেই পারছে না। পরক্ষণে কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে আসে আরবির। যেখানে ও নিজেই চোখ সরাতে পারছে না এই লোকটা থেকে, তো এই অবস্থায় বাইরে যাওয়ার মানেই মেয়েদের নজর জায়ানের উপর পড়া। একদম চোখ দিয়ে গিলে খাবে। আরবির রাগ হলো, ভীষণ রাগ, কঠিন রাগ। এই লোক এমনিতেই এত সুন্দর, তার উপর আবার এত রংঢং করার কি আছে? আরবির আগে ঠাস করে ওয়াশরুমের দরজা আটকে দিল। এদিকে আকস্মাৎ আরবির এহেন কাণ্ডে জায়ান থতমত খেয়ে গেল। এই তো কি সুন্দর একটা মুডে ছিল, এখন আবার কি হলো মেয়েটার? হঠাৎ এভাবে চটে গেল কেন? জায়ান আপন মনে এসব ভাবতে ভাবতে অফিসের ব্যাগ গোছাতে চলে গেল। গিয়ে দেখে সেটা আগেই গুছিয়ে রাখা। নিশ্চয় মেয়েটা নামাজ পড়তে উঠেছিল, তখন গুছিয়ে রেখেছে। জায়ান গিয়ে চুপচাপ বসে পড়ল ডিভানে। অপেক্ষা করতে লাগলো আরবি। কিছুক্ষণ বাদে আরবি বেরিয়ে আসলো। সোজা চলে গেল বারান্দায়। সেখানে তোয়ালে নেড়ে দিয়ে এইবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকালো না অব্দি জায়ানের দিকে। জায়ান আর সহ্য করতে পারলো না আর। এইবার উঠে এলো আরবির কাছে। আরবি চুল আঁচড়াচ্ছিল। জায়ান পেছন থেকে জড়িয়ে ধরলো আরবিকে।
আরাবি হাত থেমে গেল, পরপর মাথা নিচু করে নিল। জায়ান আরাবিকে ঘুরিয়ে ওর দিকে দাঁড় করালো। জায়ান আরাবির চিবুকে হাত রেখে আরাবির মুখটা উপরে তুলল। পরপর আরাবির চোখে টলমলে অশ্রু দেখে থমকে গেল জায়ান। এই তো কিছুক্ষণ আগেই এই পূর্ণিমা চাঁদের মতো হাসি হাসি মুখটায় হঠাৎ অমাবস্যার মতো আধার নামলো কেন? জায়ান বিচলিত কণ্ঠে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? খারাপ লাগছে? আরাবি মাথা দোলালো। জায়ান আবারও কারণ জানতে চাইলো। আরাবি ভেজা কণ্ঠে বলে, আমার ভয় হয় জায়ান। জায়ানের চিন্তিত কণ্ঠস্বর। কিসের ভয় আরবি? আমি তো আছি। আপনাকে নিয়েই যে আমার ভয় হয়। আপনাকে আমার জীবনে আমি পেয়ে ধন্য। আমার তো 7 কপালের ভাগ্য আমি আপনাকে পেয়েছি। না হলে যেখানে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত প্রতিনিয়ত, ইনফ্যাক্ট এখনো করে আমার এই গায়ের রং নিয়ে, সেখানে আপনি আমার এই গায়ের রং দেখেই নাকি আমাকে ভালোবেসেছেন। অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি। আপনাকে আমি হারাতে পারবো না, তবুও ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আপনি তো অনেক সুন্দর। আপনাকে তো আমার থেকেও কত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে করতে চেয়েছিল, এমনকি এখনো চাইছে। আমার ভয় করে তারা যদি আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আমি সহ্য করতে পারবো না জায়ান। আরাবির কথাটা শেষ করতে দেরি জায়ানের রাগে হিতাহিত জ্ঞান শূন্য হতে দেরি নেই। অনেক সহ্য করেছে। মেয়েটা প্রতিনিয়ত এসব ভেবে চলে। এতবার মানা করে তবুও মেয়েটা এসবই ভাবে। কিন্তু না, আরাবিকে তো আর জায়ান কিছু বলতে পারবে না। জায়ান চোখ বন্ধ করে আরাবির দিকে তাকালো। আরাবির গাল ভিজিয়ে গড়িয়ে পড়া চোখে জলটুকু মুছিয়ে দিল। তারপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, একটা কথা জানো কি আরবি? আমি যে তোমায় ঠিক কতটা ভালোবাসি এটা তুমি এখনো অনুভব করতে পারোনি। তুমি আমার ভালোবাসায় বিশ্বাস করোনি। যদি বিশ্বাস করতে তাহলে এই কথাগুলো আজ এইভাবে বলতে না। আমাকে বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে যে তোমার জায়ান শুধু তোমারই থাকবে, আর কারো না। এইবার পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটাও যদি আমার সামনে থাকতো, তাও আমি তার দিকে তাকাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আফসোস, আমার এই ভালোবাসার গভীরতা তোমায় আমি বোঝাতে পারলাম না আরবি। এতে তোমার কোনো দোষ নেই, এটা আমার ব্যর্থতা। আমি আমার ভালোবাসা তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আই এম সরি। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান করলো এখান থেকে। সে অনেক রেগে আছে, আর এই রাগ সে আরবির সামনে প্রকাশ করতে চায় না। মেয়েটা কোমল হৃদয়ের অধিকারী, ভয় পেয়ে যাবে। এদিকে জায়ানের কথাগুলো ঝংকার তুলে আরবির কানে বাজতে লাগলো। ভুল করে ফেলেছে, বড্ড বড় ভুল। মানুষটা অনেক কষ্ট পেয়েছে। এবার কি করবে আরবি? অনুশোচনায় দগ্ধ হতে লাগলো আরবির হৃদয়। মানুষটাকে এইভাবে কষ্ট দিতে পারলো? আরবির আকাশে আজ মন খারাপের মেঘ জমেছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে এখন যেন নিজের বুকটায় পড়ে যাচ্ছে। কেন বলতে গিয়েছিল ওই কথাগুলো? মানুষটা খেয়েও যায়নি। আরবির চোখ জোড়া জলে টইটুম্বুর। একসময় দুহাতে মুখটা ঢেকে ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি। আমি সেভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি ভেরি সরি। আরবি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মানুষটার সামান্য অভিমান সে সহ্য করতে পারছে না। সেখানে এই মানুষটাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবে না আরবি। এটা ভাবলেই যেন নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আরবির। মানুষটা এখনো হৃদয়ের সবটা জুড়ে বাস করে। আরবি এখন নিজের অনুভূতিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ও যে লোকটাকে ভালোবেসে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। আরবি আকাশের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, I love you, Jan. Love you so much. I just can't live without you. আরবি হাতে ফোনটার দিকে তাকালো। এই নিয়ে কতগুলো ফোন আর মেসেজ করেছে সে জায়ানকে। লোকটা একটা মেসেজও সিন করেনি। অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে ও জায়ানকে। অফিস থেকে ফিরুক একবার, যে করেই হোক তাকে মানিয়েই ছাড়বে আরবি। ওর ভাবনার মাঝে এই দরজায় কড়াঘাতে শব্দ পেল আরবি। ভোরকে গিয়েছিল প্রথমে, পর নিজেকে সামলে নিল। চোখ মুছল শাড়ির আঁচলে। এরপর গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে অনেকটা চমকালো আরবি। স্বয়ং সোহানা শাখাওয়াত দাঁড়ানো এখানে। আরবি তাকে দেখে শাড়ির আঁচল মাথায় টানলো, নরম গলায় বলে, আসুন মা, ভেতরে আসুন। আরবির এই নরম কণ্ঠে বলা কথায় ছিটে ফোটাও দাম দিলেন না সোহানা শাখাওয়াত। তীক্ষ্ণ দৃষ্টিতে আরবির দিকে তাকিয়ে কথার বান ছুড়ে দিলেন, এত আদিক্ষেতা করতে হবে না। বিয়ের পর থেকেই শুধু তোমার কীর্তিকলাপগুলো দেখলাম। এবারই বউ তুমি, তাও বড় বউ। সেই হিসেবে তোমার তো কিছু দায়িত্বও তো আছে, তাই না? নাকি আমার ছেলে আহ্লাদ পেয়ে একদম মাথায় উঠে বসেছো? আসার পর থেকে তো এক কাপ চাও বানিয়ে খাওয়াও দেখিনি। পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে বসে থেকে সিদ্ধান্ত নিয়েছো। তোমার মা বাবা কি এত জমিদার না যে তোমার বাবার বাড়ি 100 জন কাজের মানুষ আছে তাই কোনোদিন কাজ করনি?
বড়লোক বাড়িতে এসে বিয়ে করে যে ভেবেছ শুধু খাবে আর ঘুমাবে, আর কিছু করা লাগবে না, তাই না? সুহানা শাখাওয়াতের এক একটা কথা যেন বুকে তীব্রভাবে আঘাত করল আরাবির। এসব কি বলল তিনি? বিয়ের পরেই প্রথম সুহানা শাখাওয়াতের সাথে ভালোভাবে দেখা হলো আরাবির, না হলে তিনি সচরাচর ওর দিকে তো তাকায়ও না। আর আজ প্রথমবারে এমন ব্যবহার মোটেও আশা করেনি আরাবি। আরাবি ভারাক্রান্ত হৃদয়ে থেমে থেমে বলল, আমি ক্ষমা চাচ্ছি মা, আমার দায়িত্ব কিভাবে পালন করতে তা পারার জন্য আমায় বলুন আমাকে কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। সুহানা শাখাওয়াত রাগী গলায় বলেন, এখন আমার সাথে এভাবে শুধু মধু মিশিয়ে কথা বলছো। আমার ছেলে আসতো ঠিকই, তার কারণে আমার নামে বিষ ঢুকিয়ে দেবে। ছি ছি মা, এসব কি বলছেন? আমি এটা কখনো ভাবতেই পারি না। সেটা সময়ই বলে দেবে। এখন আর এসব মেলোড্রামা করো না। নিচে যাবে, রান্নাঘরে মিলি আছে, সেখানে গিয়ে ওকে বলবে আজকে রান্না তুমি করবে। আমি মিলকে কোনো খোটা শুনতে পারবো না। না, ও যেন না বলতে পারে যে আমি আমার পুত্রবধূকে বসিয়ে বসিয়ে খাওয়াই। কথা যেন মাথায় থাকে। এখন যাও তুমি কাজে। আচ্ছা মা। সুহানা শাখাওয়াত চলে গেলেন। আরাবি ঠোঁট কামড়ে ধরল। সুহানা শাখাওয়াত তো ঠিকই বলেছেন। এখানে আসার পর থেকে একটা কাজও আরাবি করেনি এবারের লোকেদের জন্য। আসলে করবে বা কিভাবে? এতদিন তো জায়ান অফিসে যায়নি। বিয়ের পর আজকেই প্রথম গেল অফিসে। জায়ানের কারণেই কোনো কাজ করতে পারেনি, শুধু রুমের টুকিটাকি কাজ করেছে। তবে বাবা মা টেনে নিয়ে কথা বলায় আরাবির ভীষণ খারাপ লেগেছে। তবে মনের কষ্ট মনে রেখে আরাবি সুহানা শাখাওয়াতের কথা মতো রান্নাঘরে চলে আসলো। মিলি বেগম তখন ফ্রিজ থেকে গোশত বের করে ভেজাচ্ছিলেন। আরাবি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ছোট মা কি করছেন? মিলি বেগম আরাবিকে দেখে মুচকি হাসলেন, অতঃপর বললেন, আজ বৃষ্টি হচ্ছে, ভাবলাম খিচুড়ি রান্না করি, সাথে গোস্তের কালাভুনা করলে একদম জমে যাবে। জায়ানের অনেক পছন্দ। ছেলেটার এই দুটো হলে যেন আর কিচ্ছু লাগে না। ও হ্যাঁ, এর সাথে তার শুটকি ভর্তাও চাই। আরাবি যেন আগ্রহ বাড়ল। সে এখনো ঠিকঠাক ভাবে জানে না জায়ানের পছন্দ অপছন্দের বিষয়ে। আরাবি মৃদু হেসে বলে, বলছিলাম কি ছোট মা, আজকের রান্নাটাকে আমি করি? মিলি অবাক হয়ে তাকালো আরাবির দিকে, বলল, তুমি রান্না পারো? আরাবি চওড়া হাসি দিয়ে বলে, সব রকমের রান্না পারি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাহলে রান্নাটা আমি করি। এ তো খুশির কথা। বাড়ির বউ আজ প্রথমবার রান্না করবে। মিলি বেগমকে আরাবির ভীষণ পছন্দ। মানুষটা অনেক নরম হৃদয়ের অধিকারী, একদম সহজ সরল একটা মানুষ। কি সুন্দর, সব সময় হাসি খুশি থাকেন। তাকে দেখতেও আরাবির ভীষণ ভালো লাগে। আরাবি কাজে লেগে পড়ল, সাথে সাহায্যও করলেন মিলি বেগম। প্রথমবার তো, তাই আরাবি জানে না এখানে জিনিসপত্র কোথায় কোনটা আছে। খিচুড়ি বসিয়ে এবার আরাবি গরুর গোশতের কালাভুনা রান্না শুরু করলো। মশলা কষানোর সময় আরাবি এবার মিলি বেগমকে উদ্দেশ্য করে বলল, বলছিলাম ছোট মা, ওনার আর কি কি পছন্দ আর কি কি অপছন্দ, মানে যেটা তিনি একদম পছন্দ করেন না? মিলি বেগম আরাবির প্রশ্নে হাসলেন, বললেন, জায়ান মোটামুটি সব কিছুই খায়, তবে ও মিষ্টি জাতীয় কিছু পছন্দ করে না। পছন্দ করে না মানে একদমই করে না। ঝাল ঝাল খাবার অনেক পছন্দ করে। শাকটাক এত খায় না, তবে সবজি অনেক পছন্দ। অনেকগুলো সবজি দিয়ে একসাথে নিরামিষ রান্না করলে ও খুব পছন্দ করে। সব ধরনের ভর্তা, তাও অনেক ঝাল দিয়ে। ওর কারণে আমার আলাদা করে ভর্তা করতে হয়। মানে মরিচ ভর্তা ওর অলওয়েজ লাগে। ও যে কোনো তরকারির সাথে মরিচ ভর্তা খাবে। অত ঝাল আমরা আবার কেউ খেতে পারতাম না। ও ঠিক ওর মায়ের মতো হয়েছে। আপাও এমন ঝাল খেত। একবার কি হয়েছিল জানো? যখন আমি নতুন বউ হয়ে বাড়িতে আসলাম, তখন তো আর এত কিছু জানতাম না। আপা যে নিজের জন্য আলাদা এক পদ তৈরি করতো এটা আমি জানি না। তো আমি ভুলে একদিন আপার তরকারি দেখে খেয়ে ফেলেছিলাম। ব্যাস, কাম খাতাম। যেই ঝাল ছিল, বাবা গো বাবা, এখনও সেটা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে। মিলি বেগমের মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলল আরাবি, সাথে হাসলেন মিলি বেগমও। কথা বলতে বলতে কালাভুনাটা হয়ে গিয়েছে। আরাবি এইবার শুটকি ভর্তা আর মরিচ ভর্তা করে ফেলল। তারপর অন্যদের জন্য কম ঝাল দিয়ে অন্যান্য রান্না করলো। কালাভুনাটাও দুটো করেছে, একটা বেশি ঝাল আর একটা কম ঝাল। রান্না প্রায় শেষ। এমন সময় মিহান সাহেবের কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। তিনি চা খেতে চাচ্ছেন আর মিলি বেগমকেও ডাকছেন। তা শুনে আরাবি বলে,
ছোট মা আপনি যান, রান্না তো শেষ, আমি চা বানিয়ে নিয়ে আসছি, আপনি যান। রান্না সব শেষ হয়ে যাওয়ায় মিলি বেগমও দ্বিমত করলেন না। আরাবির কথায় রাজি হয়ে সায় দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বললেন মিহান সাহেব রং চা খান, আর তার জন্য বানাতে বললেন। আরাবি তাই 3 জনের জন্য বানাবে ভাবল, ও নিজেও একটু খাবে। তিনি যেতে আরাবি চুলোতে চা বসালো। তারপর ভাবতে লাগলো আজ জায়ানের জন্য নিজ হাতে সব রান্না করেছে। একদিকে সুহানা সাখাওয়াতকে ওর ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার কথার কারণেই আরাবি আজ রান্না করতে এসছে। আচ্ছা, ওর হাতে রান্না খেয়ে লোকটার কি পছন্দ হবে, নাকি ও রান্না করেছে শুনে খাবেই না? যে রাগ করেছে জানা না, তার জায়ান এমনটা করতেই পারে না। ও তো জানে জায়ান ওকে ঠিক কতটা ভালোবাসে। আরাবি হাইপার হয়ে শুধু শুধু মানুষটাকে এভাবে কষ্ট দিয়ে ফেলল। আচ্ছা, সবসময় তো জায়ানই ওর কাছে আগে আসে। ভালোবাসার ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে জায়ানি ওকে আগে কনভিন্স করে। আর যদি ও নিজেই আগে জায়ানের কাছে এগিয়ে যায় আর ওর ভালোবাসার কথা প্রকাশ করে, তবে কেমন হবে ব্যাপারটা? একটা সুন্দর শাড়ি পরবে, হালকা সাজবে মানুষটার জন্য, খুব রোমান্টিক ভাবে ভালোবাসার কথা জানাবে জায়ানকে। এসব ভেবেই লজ্জায় গাল গরম হয়ে এলো আরাবির। আর এসব ভাবনাতেই গন্ডগোল হয়ে গেল। আরাবি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে, দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছে, কিন্তু কিছুই করার নেই। আরাবি ইস শব্দ করে বলল, হাই রে, এটা কি করলাম, কি ভুল করে ফেললাম? চাচু অপেক্ষা করছেন চায়ের জন্য। আরাবি দ্রুত সেই পাত্রটা নিয়ে হাঁটা ধরল পানিগুলো ফেলার জন্য। হঠাৎ পেছন থেকে সুহানা সাখাওয়াতের গলা শোনা গেল, এই মেয়ে, রান্না হয়েছে? জায়ানরা তো এসে পড়বে, এখনো রান্না হয়নি? আকস্মাৎ এভাবে আসায় আরাবি এমন ভাবে চমকে গেল যে মেয়েটার ঘাবড়ানোর কারণে ওর হাতের গরম পাত্রটা ওর হাত থেকে ছুটে গিয়ে ওর পায়ের ওপরেই পড়ে গেল। টকবাগানো গরম চায়ের পানি সবটা আরাবির গায়ের ওপর পড়ল। তীব্র যন্ত্রণায় আরাবি মা গো বলে চিৎকার করে ফ্লোরে বসে পড়ে, ওর পাজোড়া হাত দিয়ে ধরে ফেলে। সোয়ানা সাখাওয়াত নিজেও ভরকে যান। এমনটা যে হবে তিনি ভাবতে পারেননি। পরক্ষণে আরাবিকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার ঠোঁটের কোণেই ক্রূর হাসি ফুটে ওঠে। ভালো হয়েছে, আরো কাতরাক, মজা পাচ্ছে সে। তবে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, ওনাকে ধরতে হবে, না হলে সবার নজরে খারাপ হয়ে যাবেন তিনি। তাই না চাইতেও গিয়ে ধরেন আরাবিকে, অভিনয় করে নাকা স্বরে বলেন, ও মাই গড, ইস, এটা কি হয়ে গেল? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আরাবি, আই এম সরি। আরাবি যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, আপনার দোষ নেই মা, মা একটু কষ্ট করে বরফ নিয়ে আসুন মা, আমার ভীষণ জ্বলছে। এদিকে আরাবির চিৎকারে মিলি বেগম নূর ছুটে এসছে। মিহান সাহেব ও সার্ভেন্টদের সাহায্য নিয়ে আসলেন। আরাবির এই অবস্থা দেখে তারা হতভম্ব। মিলি আর সোহান আরাবিকে ধরে নিয়ে খুব কষ্টে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসালেন। আরাবি চোখ বন্ধ করে দাঁতের দাঁত চিপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। নূর গিয়ে দ্রুত ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। মেয়েটা মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরেছে। আরাবির চিৎকার শুনেই দৌড়ে এসছে। নূর আস্তে আস্তে আরাবির পায়ে বরফ দিতে লাগলো। মিলি বেগম চিন্তিত স্বরে বললেন, এসব কিভাবে হলো? আসলে আমি দেখতে গিয়েছিলাম রান্না কত দূর হয়েছে। আরাবির হাতে তখন চায়ের পাত্র ছিল, আমি ওকে ডাক দিলাম, ও চমকে উঠলো, ভয় পেয়ে হাতের পাত্রটা ছেড়ে দিল, আর এটা ঘটে গেল। আই এম সরি আরাবি। আরাবি ব্যথাতুর কণ্ঠে বলে, আপনার দোষ নেই মা, আমি খেয়াল করিনি। আপনি সরি বলে আমাকে নিজের চোখে ছোট করে দেবেন না। নূর আরাবির পায়ে বরফ ঘষতে ঘষতে দেখে আরাবির পায়ে অলরেডি ফোসকা পড়ে গিয়েছে, বেশ ভালোই পুড়েছে। নূর বলল, ভাবি, ডক্টরকে আসতে বলি, অনেকখানি ফোসকা পড়েছে। এদিকে কাজ শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে জায়ান, নিহান সাহেব আর ইপ্তি। আজ অফিসে জরুরি মিটিং ছিল, সেটা শেষ করেই এসছে, কারণ অফিসে আর কাজ ছিল না তেমন একটা। তাই বাসাতে এসেছে সবাই লাঞ্চ করে তারপর আবার যাবেন। এদিকে বাসায় এসে ড্রয়িং রুমে সবাইকে এভাবে একজোট হয়ে থাকতে দেখে ইপ্তি বলল, আজকে সবাই এখানে একসাথে, কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা হচ্ছে নাকি? নূর ইপ্তির কথা শুনে করুণ গলায় বলে, ভাবির পা পুড়ে গিয়েছে ইফতি ভাইয়া। এই কথাটা শুনে জায়ান চমকে তাকালো। কথাটা যেন একেবারে বুকের বাপাসটায় বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার কাঠগোলা ব্যথা পেয়েছে। জায়ান দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে আসলো। আরাবি সোফায় বসে আছে, ওর পাটা টি টেবিলের ওপর ওঠানো। নূর সেখানে বরফ গলা পানি দিচ্ছে। পাটা পুড়ে ফোসকা পড়ে গিয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। জায়ান আরাবির মুখের দিকে তাকালো। আরাবির চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। ওই যন্ত্রণাময় মুখটা দেখে জায়ানের হৃদয়টা যেন যন্ত্রণায় থেতলে গেল। ইস, কতটা কষ্ট হচ্ছে ওর কাঠগোলাপের। জায়ানের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে প্রিয়তমা স্ত্রীকে দেখে তা কেউ বুঝতেই পারবে না।
জায়ান কাউকে কিছু বলল না, না জিজ্ঞেস করলো এটা কিভাবে হয়েছে। ও চুপচাপ গিয়ে এক ঝটকায় আরাবিকে কোলে তুলে নিল। এদিকে জায়ানের উপস্থিতি টের পেয়ে অনুশোচনায় জায়ানের দিকে তাকাতে পারছিল না আরাবি।